2026 সালের অম্বুবাচীর পূর্ণাঙ্গ সময়সূচি। অম্বুবাচীর প্রবৃত্তি ও নিবৃত্তি 22শে জুন সোমবার থেকে শুরু হয়ে 26শে জুন শুক্রবার পর্যন্ত চলবে অম্বুবাচী। 22শে জুন সোমবার, বাংলা 7ই আষাঢ়, রাত 7টা 38 তিথির প্রবৃত্তি আর তিথির নিবৃত্তি 26শে জুন বাংলা 11ই আষাঢ় রাত 10টা 57 শেষ হবে এই তিথি। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব অম্বুবাচী চলাকালীন আমাদের পুজো পাঠ করা উচিত কিনা। এছাড়াও আমরা এখন জেনে নেব অম্বুবাচী চলাকালীন নিয়ম ও বিধি কি রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অশুচি থাকেন। একইভাবে মনে করা হয় পৃথিবীও সময়কালে অশুচি থাকেন। সেই জন্য এই 3 দিন ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী, যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অশুচি। পৃথিবীর ওপর আগুনের রান্না করে কিছুই খান না। বিভিন্ন ফলমূল খেয়ে এই 3 দিন কাটাতে হয়। এখনো বিভিন্ন পরিবারের বয়স্ক বিধবা মহিলারা 3 দিন ধরে অম্বুবাচী উপলক্ষে ব্রত পালন করেন। 3 দিন পরে জামা কাপড় ভালো করে ধুয়ে, এমনকি বিছানাও ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিজেরা সাবান শ্যাম্পুতে স্নান করে সব কিছুতে হাত দেন। আমরা প্রায় সকলেই জানি অম্বুবাচী চলাকালীন আসামের গুয়াহাটিতে কামাখ্যা মন্দিরে বিশেষ মেলার আয়োজন করা হয় এবং সে সময় কামাখ্যা মন্দিরের দরজা বন্ধ থাকে। কিন্তু শুধু কামাখ্যা নয়, অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মন্দির ও ঠাকুরঘরের মাতৃশক্তি যেমন কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, শীতলা, চণ্ডীর প্রতিমা বা ছবি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। অম্বুবাচী চলাকালীন পুজো করার সময়ে মন্ত্রপাঠ করা উচিত না। শুধুমাত্র ধূপ ও প্রদীপ জ্বালিয়ে প্রণাম করতে হয়। অম্বুবাচীর পর দেবীর মূর্তি বা ছবিতে দেওয়া কাপড় খুলে নিতে ভুলবেন না। এরপর সেই দেবীর মূর্তি ভালো করে স্নান করিয়ে পুজো করবেন। অম্বুবাচী শেষ হলে দেবীকে আম এবং দুধ নিবেদন করা শুভ। তবে অম্বুবাচীতে গুরু পুজো করতে কোনো বাধা নেই। এমনকি গুরু প্রদত্ত মন্ত্র অনায়াসে জপ করতে পারবেন। এই সময়ে তুলসী গাছের গোড়ায় মাটি দিয়ে উঁচু করবেন। এছাড়া যারা মন্ত্রে দীক্ষিত তারা জপ করতে পারবেন। অম্বুবাচীর সময়কালে সৌভাগ্য কুণ্ডের ধারে গণেশ বিগ্রহ দর্শন করে ও নিষ্ঠা করে পুজো করলে শুভ ফল মেলে। সেই সঙ্গে বিধিপূর্বক অগ্নি স্থাপন করে নিজ ইষ্ট মন্ত্রে হোম করুন। এতে সংসারের মঙ্গল হবে। সতী পীঠের অন্যতম অসমের কামাখ্যা মন্দির সতীর গর্ভ এবং যোনি পড়েছিল। তন্ত্র সাধনার অন্যতম পীঠ এই মন্দির। প্রতি বছর অম্বুবাচীর দিন 3 দিন কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব এবং মহামেলার আয়োজন হয়। এই সময় কামাখ্যা মন্দির বন্ধ থাকার রীতি রয়েছে। তবে চতুর্থ দিনে সর্বসাধারণের ভক্তকুলের জন্য মন্দিরের দ্বার খুলে দেওয়া হয়। দেশ বিদেশ থেকে ভক্তরা ভিড় জমান মন্দিরে। এছাড়াও বছরের এই দিনে অন্যান্য দিনের মতোই তারাপীঠ মন্দিরে চলে মা তারার পুজো। এমনকি ভক্তদের জন্য খোলা থাকে মন্দিরের দ্বার। অম্বুবাচীর 3 দিন কোনো মাঙ্গলিক এবং শুভ কাজ করা শাস্ত্র মতে সমর্থিত নয়। যেমন বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ করা যায় না। এছাড়াও সংসার কল্যাণের কথা মাথায় রেখে দৈনন্দিন কিছু কাজও বাদ থাকে এই 3 দিন। হিন্দু শাস্ত্র মতে এই সময় অন্য কোনো বিশেষ পুজোর আয়োজন না করাই ভালো। তবে কোনো কোনো বছর এই সময় রথযাত্রা উৎসব পড়লে তা নির্দিষ্ট নিয়ম মেনেই করা যেতে পারে, কারণ রথযাত্রাকে নিত্যকর্ম হিসেবেই ধরা হয়। শাস্ত্র বলে ধরিত্রী তথা নারীর এই বিশেষ সময়টি অতি পবিত্র। অম্বুবাচীর পর কামাখ্যা মন্দিরের দুয়ার খুললে পবিত্র লাল সালুর অংশ সংগ্রহ করতে হুড়োহুড়ি পড়ে যায় ভক্তদের মধ্যে। তবে অম্বুবাচী তিথি যতই পবিত্র হোক, হিন্দু শাস্ত্র বলেছে এই সময় পবিত্র কাজ করা যায় না।
বন্ধুরা, আশা করি আপনারা প্রথম থেকে যারা ভিডিওটি দেখেছেন তারা বুঝেই গিয়েছেন যে অম্বুবাচী চলাকালীন আপনারা কি কি কাজ করবেন এবং কি কি কাজ করবেন না। আর যেই বন্ধুরা আমাকে প্রশ্ন করেছিলেন যে অম্বুবাচী চলাকালীন নিত্যদিনের পুজো করা যাবে কিনা, গোপালের সেবা করা যাবে কিনা, তো বন্ধুরা আপনারা যারা ভিডিওটি প্রথম থেকে দেখলেন তারা বুঝেই গিয়েছেন যে অম্বুবাচী চলাকালীন আপনারা কি কি কাজ করতে পারবেন এবং কি কি কাজ করতে পারবেন না। এবং এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি যে আদি শক্তির রূপ দেবী দুর্গা, কালী, চণ্ডী, মা শীতলা এবং অন্যান্য দেবীর পুজো অম্বুবাচী চলাকালীন করা যাবে না, কিন্তু দেবতা অর্থাৎ কৃষ্ণ, নারায়ণ, গোপাল সেবা আপনারা করতেই পারবেন। কিন্তু জাঁকজমক করে কোনো পুজো এই সময় করার দরকার নেই। নিত্যদিনের পুজো ফুল ফল নিবেদন করে ধূপ দ্বীপ আপনারা দেখাতে পারবেন। কিন্তু অম্বুবাচী শেষ হওয়ার পর দেবীর চিত্রপট বা মূর্তি আপনারা যেভাবে স্নান করাবেন বা পরিষ্কার করাবেন, ঠিক সেভাবেই বাড়িতে যদি গোপাল থেকে থাকে গোপালকেও ভালো মতন স্নান করাবেন। সে তো যে বাড়িতে লাড্ডু গোপাল রয়েছেন তারা নিত্যদিনই গোপালকে স্নান করান, কিন্তু অম্বুবাচীর শেষ দিন অর্থাৎ চতুর্থ দিন আপনারা গোপালকেও ভালো করে স্নান করাবেন এবং দেবীর মতো গোপালকেও ভোগে দুধ এবং আম অবশ্যই নিবেদন করবেন। যে বাড়িতে লাড্ডু গোপাল রয়েছে সে বাড়িতে অশুচি থাকুক না কেন বা অম্বুবাচী পড়ুক না কেন, লাড্ডু গোপালকে কখনোই না খাইয়ে রাখতে হয় না। শাস্ত্র মতে প্রতি বছর আষাঢ় মাসের 7 তারিখে অম্বুবাচী পালিত হয়। শাস্ত্রমতে সূর্য যে বারে ও যে সময় মিথুন রাশিতে গোচর করে তারপরেই সেই বারেই পালিত হয় অম্বুবাচী। প্রতি বছর সূর্য আদ্রা নক্ষত্রের প্রথম পর্যায়ে অবস্থানকালে মিথুন রাশির 6 ডিগ্রি 40 মিনিট থেকে 10 ডিগ্রি পর্যন্ত সময় ধরিত্রী ঋতুমতী হন। এটি অম্বুবাচী নামে পরিচিত। এই সময় সব বাড়ি মন্দিরের পুজো বন্ধ থাকে, কেউ শঙ্খ পর্যন্ত বাজান না। গৃহদেবতাদের এই সময় লাল কাপড় দিয়ে ঢেকে রাখার রীতি রয়েছে। এছাড়াও অম্বুবাচী ব্রত পালনের নিয়মও কিন্তু বেশ জটিল। আগুনে তৈরি কোনো খাওয়া যায় না। অম্বুবাচী পড়ার আগে যে ফল কিনে রাখা হয় তাই খেতে হয়। প্রয়োজনীয় জলও আগে থেকে তুলে রাখা হয়। এই সময় আবহাওয়া থাকে আর্দ্র, বেশিরভাগ দিনই বৃষ্টি হয়। যেহেতু আদ্যশক্তির ঋতুচক্র হয় তাই এই সময় বৃষ্টিপাত বেশি হয়। অম্বুবাচী চলাকালীন এমন কিছু নিয়ম রয়েছে যা আমাদের একদমই করা উচিত নয়। চলুন বন্ধুরা নিয়মগুলো জেনে নেওয়া যাক। আগামী 22শে জুন বৃহস্পতিবার অম্বুবাচী আরম্ভ। অম্বুবাচীর সময় দেবী দর্শন নিষিদ্ধ থাকে, ফলে এই সময় কামাখ্যা দেবীর মন্দিরের দ্বার বন্ধ রাখা হয়। হিন্দু শাস্ত্র অনুসারে এমন কিছু কাজ রয়েছে যা অম্বুবাচীতে করা উচিত নয়। দেখে নেওয়া যাক সেগুলো কি কি। অম্বুবাচীতে ভূমিকর্ষণ ও বৃক্ষরোপণ নিষেধ, কারণ এই সময় ধরণী ঋতুমতী হয়। এই সময়ে গৃহপ্রবেশ, বিবাহ ও অন্যান্য কাজ করা নিষিদ্ধ। এইসব কাজ করলে তা অশুভ হবে বলে মনে করা হয়। এই সময় কোনো বিশেষ পুজো রাখবেন না। তবে কোনো বছর যদি এই সময় জগন্নাথ দেবের রথযাত্রা পড়ে তা নির্দিষ্ট সময় মেনে করতে হবে, কারণ এই সময় নিত্যকর্ম হবে, কাম্যকর্ম হবে না। আর রথযাত্রা হলো নিত্যকর্ম। যারা আদি শক্তির বিভিন্ন রূপ যথা কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, শীতলা, চণ্ডী মূর্তি ও পট পুজো করেন তারা মূর্তি ও পট লাল কাপড় দিয়ে ঢেকে রাখবেন অম্বুবাচীতে। পুজোর সময় কোনো মন্ত্রপাঠ করবেন না, কেবল ধূপ দ্বীপ দেখিয়ে প্রণাম করলেই হবে। অম্বুবাচীতে ভুলেও মূর্তি বা পট স্পর্শ করবেন না। অম্বুবাচীর নিবৃত্তির পর আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতো পুজো শুরু করুন এবং সেদিন অবশ্যই ভোগে আম দুধ নিবেদন করুন। তুলসী গাছের গোড়া এই সময় মাটি দিয়ে উঁচু করে রাখবেন। যারা শাস্ত্র মতে দীক্ষিত তারা জপ করতে পারবেন, জপের কোনো দোষ নেই।
অম্বুবাচীতে গুরু পুজো চলবে। গুরু যদি কোনো নারী হন অর্থাৎ গুরুমা হন তাহলেও চলবে। অম্বুবাচীর সময় যে কোনো সম্প্রদায়ে দীক্ষিত ব্যক্তিরা মেনে চলুন এই নিয়মগুলো। অম্বুবাচীতে গুরু প্রদত্ত নিজ ইষ্ট মন্ত্র যত বেশি সম্ভব জপ করুন। অম্বুবাচীতে সৌভাগ্য কুণ্ডের ধারে গণেশ মূর্তির দর্শন করুন এবং ভক্তি ভরে পুজো করুন। সৌভাগ্য কুণ্ডের পশ্চিম পাড়ে বিধিপূর্বক স্নান ও তর্পণ করুন। অম্বুবাচীতে বিধিপূর্বক অগ্নি স্থাপন করে নিজ ইষ্টমন্ত্র হোম করুন। মধ্যরাতে কাঙ্ক্ষিত ফল লাভের জন্য মনে মনে প্রার্থনা জানান দেবী কামাখ্যাকে, এতে মনস্কামনা পূরণ হয়। সর্বভয় নিবারণের জন্য আম ও দুধ সেবন করুন। এই সময়ে আম ও দুধ খেলে 1 বছর সাপের ভয় থাকে না। মনে করা হয় আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতী হন ধরিত্রী। পূর্ণবয়স্ক ঋতুমতী নারীরাই কেবল সন্তান ধারণে সক্ষম হন। তাই অমাবস্যার পর ধরিত্রীও শস্য শ্যামলা হয়ে ওঠেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অশুচি থাকেন। একইভাবে মনে করা হয় পৃথিবীও সময়কালে অশুচি থাকেন। সেই জন্যই এই 3 দিন ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী, যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অশুচি পৃথিবীর ওপর আগুনে রান্না করে কিছু খান না। বিভিন্ন ফলমূল খেয়ে এই 3 দিন কাটাতে হয়। এখনো বিভিন্ন পরিবারের বয়স্ক বিধবারা মহিলারা 3 দিন ধরে অমাবস্যা উপলক্ষে ব্রত পালন করেন। 3 দিন পরে জামা কাপড় বিছানা সাবান দিয়ে ধুয়ে নিজেরা সাবান শ্যাম্পুয়ে স্নান করে সব কিছুতে হাত দেন। শুধু কামাখ্যা নয়, অমাবস্যা চলাকালীন বিভিন্ন মন্দির ও ঠাকুরবাড়ির ঘরের মৃতশক্তির প্রতিমা বা ছবি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। কামাখ্যা মন্দিরের অমাবস্যা সতীপীঠের অন্যতম অসমের কামাখ্যা মন্দির। এই মন্দিরে সতীর গর্ভ ও যোনি পড়েছিল। তন্ত্র সাধনার অন্যতম পীঠ এই মন্দির। প্রতি বছর অমাবস্যার দিন 3 দিন কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব এবং মহামেলার আয়োজন হয়। দেশ বিদেশ থেকে ভক্তরা ভিড় জমান এই মন্দিরে। গুয়াহাটিতে অবস্থিত মা কামাখ্যার মন্দিরকে শক্তিপীঠগুলির মধ্যে একটি বিখ্যাত মন্দির বলে বোঝায়। অমাবস্যার সময় কৃষিকার্য বন্ধ রাখা হয়। জমিতে লাঙল চালানো হয় না। আবার জমি খরা বা সমস্ত কৃষিকাজ থেকে এই সময় বিরত থাকা হয়। অসমের নীলাচল পাহাড়ে অবস্থিত কামরূপ কামাখ্যা সতীর 51 পীঠের অন্যতম পবিত্র স্থান। কামাখ্যা মন্দিরে দেবী সতীর অঙ্গ পতিত হয় বলে কথিত আছে। অমাবস্যার সময় দেবী কামাখ্যা ঋতুচক্রের ঋতুমতী হন। সেই জন্য দেবী কামাখ্যা মন্দিরের দরজা বন্ধ রাখা হয়। অমাবস্যাকে কেন্দ্র করে মন্দির ঘিরে বিশাল মেলার আয়োজন করা হয়। প্রচুর ভক্তগণ সমাগম হলেও সেখানে দেবী দর্শন নিষিদ্ধ থাকে। উৎসবের চতুর্থ দিন মন্দিরের গর্ভগৃহে দেবীকে স্নান করিয়ে পুজো শেষ করা হয়। এরপর ভক্তদের উদ্দেশ্যে দেবী দর্শনের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দরজা। তারপর ভক্তরা মায়ের দর্শন করে বিনম্র শ্রদ্ধাঞ্জলি দিয়ে নিজেদের মন্নত পূরণ করেন। তো বন্ধুরা, যারা প্রথম থেকে এই ভিডিওটি দেখলেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে অমাবস্যা চলাকালীন কেন আমদুধ খেতে হয়। আসলে এই 3 দিনের মধ্যে যে কোনো একটি দিন অবশ্যই আমদুধ খাওয়া দরকার। শাস্ত্রমতে শরীর ঠান্ডা রাখতেই এই সময় দুধের মধ্যে আম মিশিয়ে খাওয়ার কথা বলা হয়। গরমে অন্যতম ফল হলো আম। আমের মধ্যে থাকে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়াও আছে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি12, ক্যালসিয়াম ও পটাশিয়াম। আয়ুর্বেদ শাস্ত্রমতে এই আমদুধের উপকারিতা একাধিক। তাই যারা 3 দিন ব্রত করেন তারা এই 3 দিনের মধ্যে যে কোনো একটি দিন আমদুধ সেবন করেন। এছাড়াও অনেকে প্রতিদিনই আমদুধ সেবন করেন। তাই অমাবস্যা চলাকালীন আমাদের অবশ্যই আমদুধ সেবন করা উচিত।
এছাড়াও অমাবস্যা চলাকালীন প্রচুর বৃষ্টি হয় এবং বৃষ্টির সময় সাপের উপদ্রবও বাড়ে। এই সাপের হাত থেকে রক্ষা পেতেই অমাবস্যা চলাকালীন আমদুধ সেবন করা উচিত এবং অমাবস্যা শেষ হয়ে গেলে ভগবানকে আমদুধ নিবেদন করা উচিত। বন্ধুরা মনে রাখবেন, অমাবস্যা শেষ হয়ে গেলে ভগবানদেরকে ভালো করে স্নান করিয়ে আসন পরিষ্কার করে তারপর পুনরায় পুজো শুরু করুন এবং আপনারা যখন ভগবানকে আমদুধ নিবেদন করবেন চেষ্টা করবেন পাথরের বাটিতে বা গ্লাসে নিবেদন করবেন। আর যদি পাথরের বাটি গ্লাস না থেকে থাকে তাহলে নিত্যদিন ভগবানকে যেই বাসনে ভোগ দেন সেটাতেও নিবেদন করতে পারবেন, কোনো অসুবিধে নেই। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।